ভোট সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সিইসি আরও জানান, সব রাজনৈতিক দলকে নিয়ে সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান প্রধান উপদেষ্টা, সেই লক্ষ্যে কাজ করছে ইসি। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। পরে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, তরুণদের ভোটের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছে ইসি। সেই লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যথাসম্ভব সবাইকে 100% আনতে পারবো, এটা ওয়াদা করতে পারবো না। কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো, তো তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না, বুঝছেন না? তো আমরা যথাসম্ভব চেষ্টা করবো ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। সিইসি আরও জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময়ের প্রায় 60 দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর ভোটের সময় নিয়ে জটিলতা অনেক কমে গেছে বলে মন্তব্য করেন সিইসি। যে দূরত্ব অনেক কমে এসছে, গ্যাপ অনেক কমে এসছে। কোথায় জুন আর ডিসেম্বর 6 মাস ছিল, এখন 1-1.5 মাসের মধ্যে এসে গেছে। 1-1.5 মাসের মধ্যে এসে গেছে, মাঝখানে রমজান, 1-1.5 বাকিটা আসতে আর বেশি সময় নাই। কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না, একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষভাবে কাজ করা হচ্ছে। ইসি কারো কথায় প্রভাবিত হবে না জানিয়ে সিইসি বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য হতাশা অপেক্ষা করছে। কারো পরিচালনায় আমরা কাজ করব না। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 100 আসনে নারীদের সরাসরি ভোটে অংশগ্রহণ সহ নাগরিক কোয়ালিশনের 4 দফা প্রস্তাবের সাথে একমত অধিকাংশ রাজনৈতিক দল। তবে প্রতি আসনে দ্বৈত প্রতিনিধিত্বের কার্যকারিতা সম্ভব না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সেখানে আগামী নির্বাচনে 100 আসনে নারীদের সরাসরি নির্বাচন সহ 4টি প্রস্তাব তুলে ধরা হয়। সাধারণ আসনে সরাসরি ভোটে নারীদের অংশগ্রহণ ছাড়া সংরক্ষিত আসনেও প্রত্যক্ষ ভোটের দাবি করেন অনেকে। তবে প্রতি আসনে দ্বৈত প্রতিনিধি রাখা এখনই সম্ভব নয় বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। সমস্যা হলো ওই যে আমাদের গ্রাম বাংলায় যে কথা আছে, এক ঘরে 2 পীর হইতে পারে না। এবং এখনই কিন্তু এই যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে, অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ, তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন 2 জন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর দাবির সাথে বিএনপি একমত বলে জানান দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আপনারা দয়া করে চিঠি দেন সব রাজনৈতিক দলের প্রধানকে এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দেন, কারণ শিরিন আপা বা ওনাদের কমিশনকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে, নারীদের তো কোনো বেসিক মানে মর্যাদাই নাই বাংলাদেশে। নারীদের সরাসরি অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করতে সব রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। আমরা 50% নারী যদি উচ্চকক্ষে দাবি করি তাহলে সেটা ভেরি মাচ পসিবল। আর একটা জিনিস হচ্ছে যে কনসিডারিং দ্য সিচুয়েশন, যে আমরা যদি এখন বলি যে 30% নারী ইলেক্টেড হয়ে আসতে হবে, সেটা যদি না পাই তাহলে সেটা আমাদের কোনোটাই লাভ হবে না। আমরা এমন যেন না চাই যেটা আসলে বাস্তবে পসিবল না দেয়া। আমাদের প্রস্তাবনাটা যেটা এখানে এসেছে, অবশ্যই যাতে এই সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন না হয়ে সরাসরি নির্বাচন হয়। সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোকে আরো বেশি উদ্যোগ নিতে হবে বলেও মতামত দেন বক্তারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। রোববার সচিবালয়ে কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র ও সংস্কার সংলাপের মধ্যে দিয়ে এগোতে হয়। আলোচনায় যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত।
জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ চেয়ে গত কয়েক মাস ধরে সরব বিএনপির নেতারা। সবশেষ নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিল ঘোষণার পরও আশাহত বিএনপি। এমন পরিস্থিতিতে গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, সংস্কার ও বিচারে কাঙ্ক্ষিত অগ্রগতি হলে রমজানের আগেই নির্বাচন হতে পারে। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের এই বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদও সন্তুষ্ট বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে বলতে হবে। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত যে কোনো অবস্থায়। যে কোনো সমস্যা যে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকটি তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন উপদেষ্টারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াতের আমিরের এমন বক্তব্য অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। বিকেলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের দোয়া মাহফিলে শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, লন্ডনের বৈঠকটি দেশ ও জনগণের স্বার্থেই হয়েছে। বৈঠক নিয়ে গাত্রদাহ হওয়া অনুচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া না দেখিয়ে বৃহত্তর স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন করতে সব দলের প্রতি আহ্বানও জানান তিনি। একটা বৈঠক যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুন্দরভাবে হয়েছে, এটা আমরা দেখেছি, লক্ষ্য করেছি। লন্ডনে বৈঠকটি হয়েছে, আমি মনে করি এটাতে গাত্রদাহ হওয়াটা উচিত ছিল না, এবং এটা নিয়ে বক্তব্য দিব এটারও প্রয়োজন ছিল না। মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এই কর্মসূচিতে সাড়া না দিলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা। রোববার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তিনি এই ঘোষণা দেন। পাশাপাশি জনভোগান্তি লাঘবে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের পর আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে সকাল থেকে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, অনতিবিলম্বে ঢাকা দক্ষিণের নির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। সকাল 11টার দিকে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। সরকার সাংবিধানিক দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ তোলেন। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন। জনগণের ভোগান্তি চান না উল্লেখ করে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। কিভাবে জনগণের ভোগান্তি লাঘব করবেন জানতে চাইলে ইশরাক হোসেন জানান, ভোগান্তি কমাতে ডিএসসিসির প্রত্যেকটি আঞ্চলিক অফিসে বুথ বসানোর চিন্তা করা হচ্ছে। এটা আমরা ইমিডিয়েটলি শুরু করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। ইমিডিয়েটলি এটা জোন ভিত্তিক যে অফিসগুলো আছে সেখানে আপনার জরুরি বুথ বসানো হবে। সেই ব্যাপারে আমরা কথা বলতেছি কিভাবে এটা করা যায়।
পাশাপাশি জনভোগান্তি কমাতে দ্রুত শপথ আয়োজন ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতের ঋণ পরিস্থিতির প্রকৃত চিত্র সামনে আসায় আরও বেড়েছে খেলাপি ঋণ। মার্চে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 4,20,334 কোটি টাকা, যা মোট ঋণের 24.13%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 17,41,992 কোটি টাকা। 3 মাস আগে গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছিল 3,45,765 কোটি টাকায়। সেই হিসেবে 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 1,50,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। আইএমএফ এর নির্দেশনা অনুযায়ী ঋণ যে কিস্তির মেয়াদ সেগুলো কমিয়ে আনা হয়েছে, যার ফলে আগে যেটা খেলাপি হিসেবে দেখানো হতো না এখন সেগুলোকে এখন স্বাভাবিকভাবে শ্রেণীকৃত ঋণের আওতায় চলে এসেছে। এই কম্বাইন্ড একটা ইম্প্যাক্টের কারণে ক্লাসিফাইড লোনের পরিমাণ গত কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে প্রায় 4% বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ হওয়াই প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ব্যাংক একীভূত একটি চলমান প্রক্রিয়া, তবে কর্মীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। অর্থনীতির অবস্থা পর্যালোচনায় গঠিত শ্বেতপত্র কমিটির তথ্য মতে বিগত 15 বছরে ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলাদের সংঘবদ্ধ চক্রের দুর্নীতির মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। এসব অর্থের বেশিরভাগ চলে গেছে দুবাই, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি যুক্তরাজ্যের সফর শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনা এই সরকারের অন্যতম লক্ষ্য। বলেন, অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে দেশ ও বিদেশে মামলা করতে পারে সরকার। তবে কী ধরনের মামলা করা হবে এবং কিভাবে তা পরিচালনা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন আইনজীবীরা। আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা প্রক্রিয়া। সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা অপেক্ষাকৃত সহজ হলেও অন্য দেশ থেকে এ প্রক্রিয়ায় পাচার হওয়া সম্পদ উদ্ধার করা কঠিন। তবে সব দেশের সাথেই আলোচনা চলছে। এ সময় এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, অর্থ পাচারের বিষয় থেকে মানুষের নজর অন্যদিকে সরাতেই তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। আমার ছেলে মেয়েরা কী করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা। এটাতে আমাদের যাওয়াই উচিত নয়। এবং যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন। এ সময় গভর্নর বলেন, ব্যাংক একীভূত হলে ব্যাংকের অনেক শহরের শাখা বন্ধ হলেও গ্রামে নতুন শাখা চালু হবে, ফলে কর্মসংস্থানের কোনো সংকট হবে না। যে কোনো কেন্দ্রীয় ব্যাংক এবং শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইস্টার্ন হাউজিং থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিককে তলব করে আরও 2টি ঠিকানায় চিঠি দিয়েছে দুদক। ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এই চিঠি দেওয়া হয়। টিউলিপ তলবি নোটিশ পায়নি দাবি করায় দ্বিতীয়বার 22 জুন তাকে হাজির হতে বলা হয়। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় দুদক। রাজধানীর গুলশানের এই জমিটি ইস্টার্ন হাউজিংকে বিনামূল্যে বরাদ্দ দেয়া হয়। অভিযোগ আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপের প্রভাবে রাজক প্লটটি বরাদ্দ দিতে বাধ্য হয়। দুদক দাবি করছে, বিনিময়ে সেখানে নির্মিত ভবনে টিউলিপকে একটি ফ্ল্যাট দেয় ইস্টার্ন হাউজিং। এ বিষয়ে টিউলিপকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে 15 এপ্রিল মামলা করে দুদক।
সংস্থাটি বলছে আত্মপক্ষ সমর্থনের অংশ হিসেবে টিউলিপকে তলব করা হয়েছে। যেহেতু এর আগে অনেকবারই বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি যে তিনি এই চিঠিগুলো পাচ্ছেন না, সেই কারণে যে কয়টি ঠিকানা বাংলাদেশে রয়েছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। এর আগে মে মাসে ধানমন্ডি ৩২, গুলশান ও সুধা সদনের বাড়িতে টিউলিপের তলবি নোটিশ পাঠানো হয়। সেই চিঠি টিউলিপ পাননি এমন দাবির মুখে আগের ৩ ঠিকানা সহ এবার রাজধানীর শ্যামলী ও নিউ মার্কেট এলাকার আরও 2 ঠিকানায় আবার পাঠানো হয় নোটিশ। বাংলাদেশের নাগরিক আছেন এবং সেই হিসাবেই তার এখানে বাংলাদেশে তার যে ঠিকানাগুলো রয়েছে সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন থেকে মামলা রুজু করা হয়েছিল। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে ভারতের অবৈধ পুশিন নিয়ে ঢাকা দিল্লি যোগাযোগ হচ্ছে। ঢাকায় ভারতের হাই কমিশনারকে বলা হয়েছে কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরত পাঠানো হোক। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। টানা 10 দিনের ঈদের ছুটি শেষে কাজে ফিরেছে সচিবালয়। দীর্ঘদিন পর সহকর্মীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টারাও কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা জানান, ঈদের আগের 2 দিন ছুটি ও ফিটনেসবিহীন গাড়ির জন্য বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। তাই ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেসবিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরোদমে ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, এবার সারা দেশে 97 লাখ পশু কোরবানি হয়েছে, তবে প্রস্তুত ছিল 1.25 কোটি। 25 লাখ পশু বাড়তি থাকার বিষয়টি দেশের জন্য স্বস্তির। রাজনৈতিক কোরবানি হয়নি বলে এবার বড় গরুর বিক্রি কম। বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ছিল। আর চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুশিন নিয়ে ঢাকা দিল্লি যোগাযোগ হচ্ছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকেও অবৈধ পুশিন নিয়ে কঠোর বার্তা দেয়া হয়েছে। জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। তো এটা এই জন্য আমরা অনুরোধ করছি, আমাদের যদি নাগরিক থাকে আমরা তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ মানবিক হয়ে কাজ করছে বলে অনেকের কাছেই মাঠে তাদের নিষ্ক্রিয় মনে হচ্ছে। পুলিশ প্রস্তুত আছে অবশ্যই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসেন মন্টু মারা গেছেন। রোববার বিকেল 5:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর। রাত 8:45টায় এলিফ্যান্ট রোডের মসজিদে মনোয়ারায় প্রথম জানাজা, সোমবার সকাল 9টায় কেরানীগঞ্জে দ্বিতীয় জানাজা হবে। দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে তার মরদেহ। এরপর বনানী কবরস্থানে গার্ড অনার দেওয়ার পর তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজপথে সক্রিয় ছিলেন মোস্তফা মোহসিন। সবশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল। এদিকে বিএনপির শীর্ষ 2 নেতা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি। গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। গ্রাম্য সালিশের আগেই সংঘর্ষে জড়ানো এই মাইকে ঘোষণা দিয়ে জামালপুরের 7 পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। ফলে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। অভিযুক্তদের দাবি, সমাজবিরোধী কর্মকাণ্ডের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় শনিবার রাতে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা। দ্রুত সামাজিকভাবে সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় জামালপুরের দাপুনিয়া এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া নিয়ে মন্টু মিয়া ও মনসুর মিয়ার মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে শুক্রবার রাতে গ্রাম্য সালিশ বসার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় মন্টু মিয়ার উপর মনসুর মিয়ার স্বজনরা হামলা করলে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সালিশ বসার আগে সংঘর্ষে জড়ানোয় শুক্রবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মনসুর মিয়া সহ তাদের গোষ্ঠীর 7 পরিবারকে সমাজচ্যুত করে গ্রামবাসী। সমাজচ্যুত হওয়ায় মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ইসমাইল মৌলভী। তার দাবি, দোকান, স্কুল, বাজার ও রাস্তাঘাটে চলাফেরা করলে তাদেরকে দেয়া হচ্ছে হুমকি। আমরা রাস্তাঘাটে যাইতে পারতেছি না, আমাদের ঘরের ছেলেরা কাজে যাইতে পারতেছে না, বাচ্চার জন্য দুধ কিনতে গেছে, দুধ দিতেছে না পাশের বাড়ির লোকজন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে, আমাদের মসজিদে যাওয়া যায় না। আমাদের এসে না করে দিচ্ছে, হুমকি দিয়ে গেছে। হুমকি দিয়ে বলছে, যদি তুমি তোদের কাছে জিনিস বিক্রি করো তাহলে তোমার নামে জরিমানা ধরা হবে। সালিশ না মেনে সংঘাতে জড়ানোকে সমাজবিরোধী কর্মকাণ্ড দাবি করে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে গ্রামের মাতব্বর ও এলাকাবাসী। পুলিশ বলছে, সামাজিকভাবে সমাধান না হলে আইনি ব্যবস্থা নেবে তারা। সামাজিক একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু ওরা আমাদের কথা মানে না, তাহলে ওদের সাথে আমরা চলবো না। ওরা বলে যে এক ঘরে করে দিচ্ছে, আমরা এক ঘরে আছি, কারণ ওদের সাথে আমরা চলবো না। ওরা তো আমাদের কোনো বিচার সালিশি মানে না। একটা অভিযোগ হয়েছে, পুলিশ কালকে এসেছিল, আজকেও গেছে, আজকে রাত্রে তারা বলছে কথা, আশা করি একটা সমাধান হবে, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজচ্যুত 7 পরিবারে শিশু, বৃদ্ধ সহ সদস্য অর্ধশতজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। সাবধান।